এবছরের শেষে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান ডক্টর ইউনূসের। প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। ৮ বছরের রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড় মান, নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। ক্ষুদে পাঠকদের কলকাকুলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর, বিকেলে লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলা। এবং বিপিএল ফাইনালে কিছুক্ষণের মধ্যে মাঠের লড়াইয়ে নামছে চিটাগং বরিশাল, মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট ভক্তদের ঢল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এদিকে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এই বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ভারতে আশ্রিত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রায় 15 ঘণ্টা ধরে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে তারা। পাশাপাশি সুধা সদনেও চালানো হয় তাণ্ডব। শুধু রাজধানী নয়, খুলনায় শেখ বাড়ি, ভোলায় তুফাইল আহমেদের বাড়ি, নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে হাসনাত আবদুল্লার বাড়ি, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি, কোনোটি বাদ যায়নি ছাত্র জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগের হাত থেকে। এমন বাস্তবতায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে। যা কিছু হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এই বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ওই সময় সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল। তিনি আশা করেন দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাজনীতির নামে ধান্দাবাজি চলছে। জামায়াত ইসলাম ধান্দাকে ঘৃণা করে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে গিয়ে যারা উস্কানি দেয় আর এতে যে অঘটন ঘটবে তার দায় তাদেরকেই নিতে হবে। তরুণ প্রজন্মকে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দা পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আগামীর বাংলাদেশ ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। পার্বত্য এলাকায় যারা পাহাড়ে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আরও বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে। মূল থেকে এটাকে একটা পরিসমাপ্তি করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। এবং এখানে দরকার এমন ব্যক্তিদের যারা এই পাহাড় সম্বন্ধে
তো ভালো করে জানেন, এখানকার লোকজনের সাথে পরিচিত এবং তাদের আচার আচরণ কালচার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেরকম। দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। চলতি বছরের জানুয়ারি মাসের বায়ু দূষণ বিগত ৮ বছরের গড় মানের তুলনায় শতকরা 24.52% বেশি ছিল। এ সময়টায় প্রায় প্রতিদিনই বায়ু দূষণে ঢাকার অবস্থান ছিল বিশ্বের নগরগুলোর 1 থেকে 5-এর মধ্যে। এ দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিদিন ঢাকায় কর্মজীবী মানুষ রাজপথে নামেন কর্মস্থলের উদ্দেশ্যে। পথে নেমেই পড়েন ধুলো ধোঁয়ার কবলে। প্রতিদিন জেনে শুনেই ধুলি ধোঁয়ায় স্লো পয়জন নিঃশ্বাসে নিচ্ছেন তারা। প্রতি বছর শহরাঞ্চলে প্রায় 2% হারে বাড়ছে বায়ু দূষণ। বর্তমানে দেশে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে 35%। মোট অকাল মৃত্যুর 55%ই পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। বাতাসে ভেসে বেড়ানো ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং রক্ত প্রবাহ মিশে যেতে পারে। ঢাকা এখন বাইরে এলেই ধুলায় শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাস্তাঘাটে চলাফেরা যায় না, হাসি কাশি আসি। এত পরিমাণ ধুলাবাড়ি উড়ে যার জন্য আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। কাশি বেড়ে যায়, ঠান্ডা লাগে, মানে বুক আটকে যায় কাশি দিতে গেলে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ 10 কারণের 4টি সরাসরি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বলে জানালেন এই পরিবেশবিদ। হেলথ প্রবলেমের যতগুলা ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতালে গেলে আপনি সার্ভে করলে পাবেন, এই 90% কোনো না কোনোভাবে এয়ার পলিউশনের সাথে রিলেটেড। ফরেস্টের পরিমাণ যেহেতু শহরাঞ্চলে কম, আশেপাশের যে ওয়াটার এলাকা আছে ওয়াটারে অ্যাবজর্ব করে নেয়, সয়েলে অ্যাবজর্ব করে নেয় এই কার্বনগুলো। কিন্তু যেহেতু আমার সয়েলের পরিমাণ কম ঢাকা শহরে, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু কিছু, যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। এই সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ডিজাস্টার হিসেবে কনসিডার করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলায় শুক্রবারের শিশু প্রহরে ছিল না সিসিমপুরের হালুম টুকটুকি। বইমেলার বিশেষ আকর্ষণের অনুপস্থিতিতে কিছুটা ফিকে হয়েছে শিশুদের আনন্দ। তবে শিশু প্রহরকে ঘিরে প্রকাশিত হয়েছে বেশ কিছু শিশু সাহিত্য। পরিবারের সদস্যদের সঙ্গে অভিভাবকরাও মেতে ওঠেন নতুন বইয়ের ভিন্ন এক জগতে। বিস্তারিত জানাচ্ছেন ইমার আসাদ। বইমেলার শিশু প্রহর। শুক্রবার অমর একুশে বইমেলার প্রধান আকর্ষণ থাকে শিশুদের জন্য বিশেষ এ আয়োজন। শুধু রাজধানী নয়, বইমেলার এ পর্বে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও অভিভাবকরা সঙ্গে এনেছেন শিশুদের। আর মেলা প্রাঙ্গণে এসে শিশু প্রহরের উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। কি কি বই দেখেছো মা? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর কি কি আছে? টিয়া, সোফিয়া, এজি, মজার দাদা, আর ছড়ার বই, গল্পের বই, ভূতের বই। তবে শিশু প্রহরে হালুম টুকটুকির শূন্যতা কম বেশি প্রভাব ফেলেছে মেলায়। মূল আকর্ষণের অভাবে বিকৃত ছাপ পড়েছে। বেশিরভাগই হচ্ছে অ্যানিমেশন, যে কার্টুন, সেইগুলোর প্রতি তাদের ঝোঁক দিন দিন আরো যেন বাড়ছে। বিভিন্ন এসে তারা এলসা খোঁজে, তারপরে তারা ডোরেমন খোঁজে। কালার্সের বই আছে, তারপরে এই যে অ্যানিমালস, বার্ডস, বিভিন্ন যে বইগুলো আছে এগুলো ছবি দেখে, তারপরে ওরা আরো আকৃষ্ট হয়ে বইগুলো কিনে। স্টলগুলোতে এসেছে নানা রং বেরঙের বই। পছন্দের বই নির্বাচন করতে খোদ শিশুরাও হিমশিম খাচ্ছে, কোনটা ছেড়ে নেওয়া যায় কোনটা। বইটা খুবই জরুরি বাচ্চাদের মননশীলতার জন্য, তাদের অ্যাক্টিভিটির জন্য। আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের এই মানে শাখাগুলো ছোট থেকেই যেন তারা বুঝতে পারে, আস্তে 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 শিখতে পারে। বাচ্চারা যেন মিথ্যার প্রতি সহনশীল না হয়, সেজন্য আমরা কোরআন হাদিস থেকে সত্য ঘটনাগুলো নিয়ে এগুলো বাচ্চাদের মাঝে আমরা পৌঁছায় দিচ্ছি। শনিবার নিয়মিত সময়সূচির 1 ঘন্টা আগে দুপুর 2টা থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ।
বিপিএল এর শিরোপা লড়াইয়ে আর কিছুক্ষণের মধ্যে মিরপুর হোম অফ ক্রিকেটে খেলতে নামছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ইতিমধ্যে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। আগেরবার চ্যাম্পিয়ন হওয়ায় এটি বরিশালের শিরোপা ধরে রাখার মিশন, যেখানে চিটাগং কিংসের জন্য প্রথম ট্রফি ছোঁয়ার স্বপ্ন। এদিকে ফাইনাল ম্যাচকে মিরপুর স্টেডিয়ামে ভক্তদের উপচে পড়া ভিড়। শিরোপার লড়াইয়ে এ ম্যাচের টিকিট সব বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বিসিবি। অবশ্যই সাকিবকে ফাইনালে মিস করব, যদিও করার কিছু নাই। আমরা সবাই মনে করি যে বরিশালই জিতবে। দর্শক, মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। তার কাছ থেকে জানবো বিপিএল ফাইনাল ও ক্রিকেট পাগল দর্শকের কথা। পাপ্পু, কেমন দেখছেন এবারের বিপিএল ফাইনালের আয়োজন? ভক্তরা কি বলছেন? কাদের হাতে উঠবে এবারের শিরোপা? তাসনুবা, আপনি যেমনটি বললেন কাদের হাতে উঠবে শিরোপা, সেই শিরোপা ওঠার আগে আমি যদি একটু বলি যে দর্শকের যে চাহিদা, মাঠে যারা ঢুকেছেন আমি দেখি শুধু লাল আর লাল, অর্থাৎ ফরচুন বরিশালের সাপোর্টারটাই বেশি দেখা যাচ্ছে, চিটাগং কিংসের সাপোর্টার কিন্তু সেভাবে নেই। কারণটা কি? ফরচুন বরিশাল টিমটা যদি আমি আপনাকে বলি, সেই টিমে কারা কারা রয়েছেন? ছোট একটা বাংলাদেশ জাতীয় দল, অর্থাৎ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তিনজনেরই আলাদা ফ্যান ব্যাচ রয়েছেন। এই ফ্যান ব্যাচগুলো কিন্তু যখন বিভিন্ন দলের সাপোর্ট কাটলো, তারা কিন্তু ফাইনালে এসে এই বরিশালকে সাপোর্ট করছেন। পাশাপাশি রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে ডেভিড মালান, কায়েল মায়ার্স, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররা রয়েছেন। অর্থাৎ ওভারঅল সবকিছু মিলে এইবারের বিপিএল এ হট ফেভারিট দল ছিল ফরচুন বরিশাল। তারা কিন্তু ফেভারিটের তকমা নিয়েই ফাইনালে এসেছেন। তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিটাগং কিংস, যাদের দলটা খুব একটা মানে অভিজ্ঞতা নেই। রয়েছেন মোহাম্মদ শরীফুল, রয়েছেন মোহাম্মদ মিথুনের মতো ক্রিকেটার, বাট খুব নামি দামি তারকা ফরেন ক্রিকেটাররাও কিন্তু তাদের টিমে নেই। কিন্তু তাদের টিমে রয়েছেন শন টেইটের মতো একজন অভিজ্ঞ কোচ, যিনি পাকিস্তান ন্যাশনাল টিমের সাথে ছিলেন। তার অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগছে। তো এবারে বিপিএল এ অনেকেই ভাবছেন যে ফরচুন বরিশালকে এগিয়ে রাখবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছিলাম, তারা কিন্তু একটা কথা বলেছেন, মাঠের যে মোমেন্টামটা ধরতে পারবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে। প্রচুর দর্শক রয়েছে, আমরা কিছু দর্শকের অভিমত শোনার চেষ্টা করবো যে তারা আসলে কাকে সাপোর্ট করছেন বা কার খেলা দেখতে এসেছেন। ভাই, কি খেলা দেখতে এসেছেন? দেখতে আসছি বরিশালের খেলা। কি মনে হচ্ছে, বরিশাল চ্যাম্পিয়ন হতে পারবে? ইনশাআল্লাহ বরিশাল চ্যাম্পিয়ন। কাকে মানে বরিশালের কোন প্লেয়ারকে ফেভারিট মনে হচ্ছে? সিনিয়র প্লেয়ার তামিম, মুশফিকুর রহমান, মোহাম্মদ রিয়াদ, এরাই সিনিয়র। আরেকজন দর্শক রয়েছেন, তিনি একদম পুরো বিপিএল এর গেটআপেই আছেন আর কি। ভাই, কাকে সাপোর্ট করতে এসেছেন? মুশফিকুর রহমান, তামিম ইকবাল এবং আমার সাথে আরো যারা আছে তাদেরকেও সাপোর্ট করি। আপনি মূলত কার দলকে সাপোর্ট করেন? আমি বরিশাল দলকে সাপোর্ট করি, মুশফিকুর রহমান। কিন্তু গালে তো লেখা ঢাকা ক্যাপিটাল। হ্যাঁ, ঢাকা ক্যাপিটাল আমি সাপোর্টার, কিন্তু মনে করেন যে বরিশাল অত্যন্ত ভালো খেলে, তাই মনে করেন যে যেহেতু ফাইনাল হচ্ছে আমাদের সাপোর্ট রাখতে হবে, ধরে রাখতে হবে, সাপোর্ট ধরে না রাখি তাহলে আমাদের খেলার টিমটা থাকতেছে না। আমার পিছনে আরেকজন দর্শক মানে বরিশালের জার্সি পরাই আছে, মানে বোঝা যাচ্ছে তিনি বরিশালে সাপোর্ট করবে। মনুরা কি লঞ্চে ট্রফি নিয়ে যাইতে পারবে? অবশ্যই চট্টগ্রাম কি পারবে না? না, কিভাবে সম্ভব পারবে? কোন জায়গাটা নিজের দলরা আগে রাখবে? সব দিক থেকে এই যেমন নিশাম কিন্তু আজকে প্লেনিং লিমিটে নাই, আগের একাদশে সে রাখছে। তো আমরা কি করলাম যে ভালো প্লেয়ার আনলাম না, আমরা বসাই রাখলাম। আমরা যে আগের যে ভালো, ওইগুলোই তো ভালো প্লেয়ার আমাদের। তাসনুবা, আপনি যেমনটি শুনলেন, আসলে যে জিমি নিশামকে এত কষ্ট করে কোয়ালিফায়ার রাউন্ডে নিয়ে আসলো, তাকেও কিন্তু বসাই রাখা হয়েছে। কারণ টিম কম্বিনেশনটা একটা বড় বিষয় থাকে, সেই কম্বিনেশনটা হয়তো বরিশাল ভাঙতে চায়নি এই কারণে। আর পাশাপাশি দেখেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের অধিনায়ক এই দলের থাকার পরেও তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসে থাকতো। এর কারণ একটাই, কারণ তিনি অনেকদিন ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে উঠে এসেছেন, যার কারণে তাকে কিন্তু কিছুটা ব্যালেন্স করার জন্য তাকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে, রিশাদকে খেলানো হচ্ছে। ওভারঅল মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। অন্যান্য প্রসঙ্গ, অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরনভেদে এর দাম কেজি প্রতি 4 টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল, তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন।
গত 1.5 মাসে চালের দাম কেজিতে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছিল। আমনের ভরা মৌসুমেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে নিম্ন আয়ের মানুষ। এরপর সরকার চালের দাম কমাতে আমদানি সহ কিছু উদ্যোগ নেয়। এর প্রভাবে গত 1 সপ্তাহে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। নাজিরটা তো বেশি আসতেছে, নাজিরটা একটু দাম কম, আর মিনিকেটও বাজার কমতি বাড়তি না এখন। আর ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের যে অভিযান ছিল ওই অভিযানের কারণে আপনার বস্তাপ্রতি 50-100 টাকা কমছে। তবে এখনো কর্পোরেট সিন্ডিকেটেই বন্দী সয়াবিন তেল। রোজার আগে এবারও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হচ্ছে জরুরি এই পণ্যটি। সরকার নাকি দাম বাড়াতে দিবে না, ওনারা দাম বাড়াবে, এরকম একটা কথা শুনতেছি। 160-65 টাকা এরকম, এখন 1 মাসের ভিতরে প্রায় 30-35 টাকা করে বাড়ে গেছে। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল মাছের বাজার। চাষের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া, অনেক মাছের দাম কমছে। রুইটা কমছে, তারপরে তেলাপিয়া সবই কমছে একটু। গত সপ্তাহ থেকে এবারে আমার কাছে দাম একটু কম মনে হয়। আর কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির দাম। বাজারে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকায়, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। দাম বাড়ে না, একই সেম চলতেছে, 310 টাকা চলতেছে কক, আর ব্রয়লার 190-200 টাকা। ডিম হয়েছিল লালটা হয়েছিল 130 টাকা ডজন, আর ওই কক মুরগি হলো 200 টাকা ডজন, হাঁসেরটা হয়েছিল 230 টাকা ডজন। সপ্তাহ ব্যবধানে আরো কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। খুচরা পর্যায়ে 1 কেজি পেঁয়াজ 45 থেকে 50 টাকা এবং 1 কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। আর স্বস্তি মিলছে সব ধরনের সবজির দামেও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। কোনো রাজনৈতিক নেতা বা দলের কথা ও কর্মকাণ্ডে ঐক্য নষ্ট হলে তাদেরকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সকালে ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় আয়োজিত সমাবেশে জাহিদুর রহমান এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শোভাযাত্রা বের করে শিবিরের নেতাকর্মীরা। সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নয়ন ও মাধবদী বাবুরহাট মূল সড়ক বাদ দিয়ে বাইপাস রোড বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিকেল 4টা থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে মাধবদী বাবুরহাট বাঁচাও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ বিক্ষোভ হয়। এ সময় বক্তারা জানান, দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার বাবুরহাটকে ধ্বংস করতে মাধবদী বাদ দিয়ে বাইপাসের নীল নকশা বাস্তবায়ন হলে মাধবদী ধ্বংসের মুখে পড়বে। তাই বাবুরহাট ও মাধবদী রক্ষার স্বার্থে বাইপাস বন্ধের দাবি জানান তারা। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কেটস। অন্যদিকে লিবিয়ার 2টি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ আদেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি ক্ষমতার অপব্যবহার করেছে। এ ঘটনা বিপজ্জনক নজির হয়ে থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশের অধিকার হারাবেন আইসিসি কর্মকর্তারা। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। ফিলিস্তিনের সেনা পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র নাকচ করার পর এই নির্দেশ দেন ক্যাটস। ক্যাটস বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের 2টি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলছে, জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বালুর ঢিবি থেকে 66টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বালুর ঢিবি ইসরায়েলের সামরিক বাহিনী তৈরি করেছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে বালুর ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় 37টি এবং গাজা শহরের শরণার্থী শিবিরে 29 জনের মরদেহ পাওয়া গেছে। আবারও খেলার খবর, ক্রিকেট। বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পেলেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে প্রধান কোচের কাজ শুরু করবেন তিনি। ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট 8 বছর 8 মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। সে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় কোচিংয়ের অধ্যায় শুরু করবেন বলেও জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবছরের শেষে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান ডক্টর ইউনূসের। প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। 8 বছরের রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড় মান। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। ক্ষুদে পাঠকদের কলকাকুলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। বিকেলে লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলা। এবং বিপিএল ফাইনালে কিছুক্ষণের মধ্যে মাঠের লড়াইয়ে নামছে চিটাগং বরিশাল। মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট ভক্তদের ঢল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।